নমস্কার। আজ ১৩ই মার্চ সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল। কেন ভেঙে গিয়েছিল সেটা বলি, কারণ আমার একটা উদ্দেশ্য ছিল যে ইউটিউবে দেখব যে আমেরিকার যে নাসা আছে সেই নাসার তো ইন্টারন্যাশনাল স্পেস একটা স্টেশন তো চালায়, তা সেইখানে ভারতের বংশোদ্ভূত যে অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আর তার সঙ্গী ব্যারি বুচ উইলমোর, এই দুজন তো প্রায় ৯ মাস ধরে আটকে রয়েছেন। তাদের আজকে বাড়ি ফেরার পালা। অর্থাৎ কিনা এই কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মহাকাশযান যাবে, দুজনকে নিয়ে যাবে আর ৪ জনকে নিয়ে ফিরবে। তা সুন্দর কথা। তা ৯ মাস ১০ মাস পরে এরা দুজন যখন ফিরে আসবেন তখন তো কি আনন্দই ব্যাপার। তা সেটা প্রত্যক্ষ করার জন্যে মানে মোবাইলটা অন করলাম, টিভিতে দেখব, টিভিতেও দেখব, মোবাইলেও দেখব। তো দেখা গেল, হঠাৎ দেখা যাচ্ছে যে মিশন স্ক্রাফট, এই স্ক্রাফট মিশন, এটা দেখার পরই মনে হলো যে স্ক্রাফট মানে হচ্ছে যে মিশন আজকের মতো বাতিল বা পোস্টপন্ড। তো এটা কি ব্যাপার হলো সেটা বোঝার জন্য, কারণ তাহলে এরা যদি না যেতে পারে তাহলে তো তারাও আসতে পারবে না। তো এখানে হচ্ছে অফিসিয়াল ভার্সন যেটাকে দিয়েছে নাসা অ্যান্ড স্পেস এক্স। অর্থাৎ কিনা নাসা কিন্তু নিজে সমস্ত কাজ করে না। নাসার এই যে মহাকাশ যান বা মহাকাশচারীদের নিয়ে আসার দায়িত্বটা কিন্তু একটা সংস্থা করে, তার নাম হচ্ছে স্পেস এক্স। এই স্পেস এক্সের মালিকের নাম শুনলেই বুঝতে পারবেন যে এটার সঙ্গে একটা রাজনীতিও জড়িত আছে। তার নাম হচ্ছে এলন মাস্ক। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কে, অনেকে হয়তো বলবে জেডি ভ্যান্স, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জেডি ভ্যান্সের কোনো ভ্যালুই নেই অ্যাজ লং অ্যাজ এলন মাস্ক ইজ দেয়ার। কেন সেটা পরে আসছি। তো এখানে বোঝাই যে কি লেখা ছিল। NASA and SpaceX have scrapped Wednesday's launch attempt of the agency's Crew 10 mission to the International Space Station due to hydraulic system issue with a ground support clamp arm for the Falcon 9 rocket launch complex 39A, NASA's Kennedy Space Center. তো এই যে টেকনিক্যাল ব্যাপারটা আছে ওটার অর্থটা বোঝাতে পারবো না, কিন্তু বোঝা গেল যে একটা একটা বাজে মানে ত্রুটি ধরা পড়েছে এবং যার ফলে আজকে এটা আর যেতে পারবে না। এবং তার ফলে ওখানে এই যে ক্রু 10 মানে কি, প্রতি ৬ মাস বাদে বাদে ওখানে ৪ জন করে যান। ২০২০ সাল থেকে এই যে কমার্শিয়াল বেসিসে বা এখনো পর্যন্ত যে নাসার যে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাতে মহাকাশচারীদেরকে ৪ জন করে নিয়ে আসা হয়। ৪ জন যায়, আগের ৪ জন ফিরে আসে, আবার ৪ জন যায়, এবারে ৪ জন ফিরে আসে। কিন্তু এবারে যাচ্ছে ২ জন। কেন ২ জন? তার কারণটা হচ্ছে যে স্পেস এক্সের যে এলন মাস্কের যে সংস্থা, তার সঙ্গে কিন্তু নাসা আবার যোগ করেছে বোয়িং, যে প্লেন কোম্পানি আছে যে বোয়িং, সেই বোয়িং কোম্পানিকেও কিন্তু এর মধ্যে যুক্ত করেছে, যে তাদেরকেও বলেছে যে তোমরাও মহাকাশ যান তৈরি করার ব্যাপার শুরু করে দাও, যে তোমাদেরকেও বরাদ দেওয়া হলো। একসঙ্গে লড়ে যাচ্ছে এই এলন মাস্কের স্পেস এক্স এবং এই বোয়িংয়ের স্টার লাইনার। এরা একে অপরের রাইভাল, কিন্তু এরা দুজনেই একই সঙ্গে বরাত পেয়েছে নাসার কাছ থেকে। কিন্তু ২০১০ বছরের মধ্যে ২০১৪-১৫ সালে এদেরকে বরাত দেওয়া হয়েছিল। বরাতে বলা হয়েছিল যে স্টার লাইনার পাবে 4.2 বিলিয়ন, অর্থাৎ $৪২০ কোটি এই প্রজেক্টটার জন্যে। অর্থাৎ কিনা বাণিজ্যিকভাবে এই মহাকাশ যান এবং মহাকাশে যে নিয়ে আসা এই কাজটা করার জন্যে বা এই প্রজেক্টটা গড়ে তোলার জন্যে। একই প্রজেক্ট কিন্তু পেয়েছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 10 বছরের মধ্যে 5 বছর তো এই এলন মাস্কের সংস্থা তো দেওয়া নেওয়ার ব্যাপারটা তো শুরু করে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই স্টার স্টার লাইনার অর্থাৎ বোয়িংয়ের যে কোম্পানি, তারা আজ পর্যন্ত সেই যানটাকে তৈরি করতে পারেনি। দুবার বিনা মহাকাশচারীতে তারা পাঠিয়েছিল এবং তাদের টেস্ট রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি হওয়াতে এবারে কিন্তু পাঠানো হয়েছিল যে উইথ ক্রু, অর্থাৎ মনুষ্য বাহিত যে একটা মহাকাশ যান। কিন্তু সেই মহাকাশ যান যখন এক দিনের মধ্যেই যখন পৌঁছে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে, সেখানে যাওয়ার পরে দেখা গেলো যে তার হাইড্রোলিক যে সিস্টেম আছে তার মধ্যে গন্ডগোল রয়েছে, তার মধ্যে হিলিয়াম লিক করছে। তারপরে তার যে আরও যে 4টে যে থ্রাস্টার আছে, অর্থাৎ কিনা ওখানে তো ব্রেকের ব্যাপার, গাড়ির মতো তো ব্রেক থাকে না, এখানে যে থ্রাস্টার থাকে ডানিয়ে বাঁয়ে সামনে পিছনে, এইভাবে কখন কোনটা জ্বলে উঠবে সেই অনুযায়ী এই যে মহাকাশযানটা ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে কখনো স্পিড বাড়ায় কখনো স্পিড কমায়, তাই এইগুলো কাজ করছে না। তা এই যে ইনিশিয়ালি এটা হচ্ছে টেস্ট ফ্লাইট কিন্তু ভেরি ভেরি রিস্কি, কারণ কেউ জানে না যে তার কীরকম চরিত্র। তো সেই জন্যে সব থেকে অভিজ্ঞ দুই মহাকাশচারী ব্যারি বুচ উইলমর এবং সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামসের বয়স প্রায় 60 হতে চলল, আর ব্যারির বয়স এখনো 62। এই 60 আর এই 62 দুজন সিনিয়র মোস্ট অ্যাস্ট্রোনটকে কিন্তু পাঠানো হয়েছিল। কিন্তু তারপরে বোয়িং কিন্তু ওটা বোঝাতে সমর্থ হলো না নাসাকে, যে তাদের যে মহাকাশযান ঠিকই আছে, তাদেরকে ফেরত নিয়ে আসতে হবে। ইনিশিয়ালি দে ওয়ার অ্যাসাইন্ড টাইম অফ 10 days টু ক্যারি আউট সাম এক্সপেরিমেন্টস। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাসা যেহেতু রাজি হয়নি, অতএব 10 দিনের মধ্যে তাদের আর ফেরা হলো না এবং তাদেরকেও বেশ কিছুক্ষণ থেকে যেতে বলা হলো। থেকে যাওয়ার ফলে তারা এবং সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে বলা হলো যে তোমরা এই মিশনের কাজগুলো তোমরা চলে যাও অ্যাজ এ রেগুলার অ্যাস্ট্রোনট। ওখানে তো 4 জন তো কাজ করছিল, তার সঙ্গে তোমরাও কাজ শুরু করে দাও। সুনিতা উইলিয়ামস এর আগে দুবার, 2007 সালে এবং 2012 সালে দুবার কিন্তু মহাকাশে গেছেন এবং 2012 সালে উনি কিন্তু 29 ঘন্টা স্পেস ওয়াক করে মহিলাদের মধ্যে একটা রেকর্ড স্থাপিত করেছেন। পরবর্তীকালে যদিও সেই রেকর্ডটা ভেঙে গেছে। তো যাই হোক, এরকম দুজন অভিজ্ঞকে পাঠিয়েছিল যে এই স্টার লাইনার কেমন কাজ করে সেটা দেখার জন্যে। কিন্তু বোয়িং কোম্পানি কিন্তু এটা বোঝাতে ব্যর্থ হয়েছে যে তাদের মহাকাশযান ঠিকই আছে, এবং ঠিক হলো যে না, এটা আর থাকবে না, এটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর, এদের দুজনকে বলা হলো তোমরা কাজে লেগে পড়ো। আচ্ছা, চিন্তা করে দেখুন, 10 দিনের নাম করে গিয়ে আপনাকে যদি প্রথমে বলা হয় যে 3 মাস, এবং 3 মাস পর আপনার 3 মাস পরেও যদি বাড়ি ফেরা না হয়, আজকে তো 9 মাসের ওপরে হয়ে গেছে, 9.5 মাস হতে চললো, তাহলে কেমন লাগে? তো নাসা বলছে যে এটা কিন্তু খুব তোফা আছে, এটা তো বলছে এটাই তো আমাদের ঘরবাড়ি। কিন্তু এটার পিছনে যে একটা বিশাল রাজনীতি এবং কর্পোরেট ওয়ার আছে, সেটা এখন কে বোঝাবে? তো সেই কর্পোরেট ওয়ার বা রাজনীতির ব্যাপারটা আসছি, তার আগে একটু বলে নিই যে 24শে অগাস্ট, 5th জুন 2024-এ স্টার লাইনার স্টার্ট করেছিল এবং ওখানে ডকিং করেছিল, অর্থাৎ যেটাকে আমাদের নৌকো বা জাহাজের ক্ষেত্রে যেমন নোঙর করা বলে, তেমনি ওই যে মহাকাশ স্টেশনে যখন ওটা লেগে থাকে তখন সেটাকে বলে ডকিং। এই ডকিং করার পরে ওরা 3 মাস ধরে 2 মাসের উপরে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কিন্তু নাসা সন্তুষ্ট হতে পারেনি যে ফেরার পথে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। তা সেই জন্যে বললো যে বিনা ক্রুতেই কিন্তু তোমাকে রিটার্ন করতে হবে বলে বিনা ক্রুতেই ওদের ওখান থেকে ফেরত পাঠিয়ে দিল এবং দেখা গেল যে নিউ মেক্সিকোতে 7 সেপ্টেম্বর এই যে যাত্রীবিহীন যে স্টার লাইনার সেটা যখন অবতরণ করলো, দেখা গেলো তার কোনো ক্ষতিই হয়নি। নাসার মুখ পড়েনি যে তোমরা তাহলে ঠিক মতো দেখতে পারো না, মিছিমিছি মানে এই দুজনকে এতদিন ধরে রেখে দিলে।
কিন্তু নাসার বক্তব্য হচ্ছে যদি রিস্ক নেওয়াটা আর কোনো দরকার ছিল না, বরং না ওরা ওখানে থাকুক, নাহলে একটা কল্পনা চাওলা কেস হয়ে যেতে পারতো, যেটা তারা চায়নি। আচ্ছা ঠিক আছে, তারপরে ক্রু 9 গেল, স্পেস এক্সের মহাকাশযান। এই মহাকাশযানের দুটো পার্ট আছে, একটা হচ্ছে যেটা রকেট পার্ট, সেটার নাম হচ্ছে ফ্যালকন, আর যেটা মহাকাশের যে স্পেস ক্রাফট, যার মধ্যে অ্যাকচুয়ালি মহাকাশচারীরা থাকেন, সেটাকে বলে ড্রাগন। তো স্পেস ক্রাফট ড্রাগন এবং রকেট ফ্যালকন। তো এদের মধ্যেও কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেওয়াতে শেষমেশ সেপ্টেম্বরের 28 তারিখে ঠিক হয় যে ক্রু 9, দেখুন 10 বছরে দুবার করে ক্রু পাল্টানো হয়, 2020 সাল থেকে আসছে, চাই এটা ক্রু 9 হবে, তারপরে ক্রু 10 হবে। ক্রু 9-এ করে 4 জনকে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, সেটা হলো 28শে সেপ্টেম্বর। তখন গোটা পৃথিবী থেকে বক্তব্য এলো যে তাহলে এদেরকে, এই সুনিতা উইলিয়ামসদের কেন রিটার্ন ফ্লাইটে ব্যাক করা হচ্ছে না। এইখানেই কিন্তু একটা দুর্দান্ত খেলা রয়েছে। নাসা বলছে যে এই যে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর, এরা দুজনে তো কাজ করছে এবং এটা তাদের ঘরবাড়ি, অতএব তাদেরকে এত তাড়াতাড়ি ফেরত নিয়ে আসার কি আছে। আবার উল্টো দিকে বলছে, এবার ভেবে দেখুন, অক্টোবর মাস চলে এসছে, প্রেসিডেন্ট ইলেকশন হতে আর মাত্র কিছুদিন বাকি। এই প্রেসিডেন্ট ইলেকশনের সময়তে যদি আবার কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তার দায়িত্ব কে নেবে? বিডেন। তো ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকাতে এটাই লেখা হলো, কিন্তু ঠারে ঠোরে, যে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে সুনিতা উইলিয়ামসদের ফেরত আসাটা দীর্ঘায়িত হয়েছে। তারা তো এখনো ইনফ্যাক্ট ফেরেননি। কিন্তু ইতিমধ্যে এলন মাস্ক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে, আমি তো আগেই বলেছিলাম যে আমি আমার স্পেস এক্সকে ফেরত দিয়ে দিচ্ছি, ওতে করে নিয়ে আসা হোক, কিন্তু ওরা তো কেউ কর্ণপাত করেনি। মনে রাখতে হবে, এই কথাটা যখন এলন মাস্ক দাবি করছেন যে বলেছিলেন, সেই সময়তে কিন্তু বিডেনের রাজত্ব চলছে। অতএব যথারীতি তার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে গুরুত্ব পায়নি, আর তিনি যদি সত্যি না বলে থাকেন তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এইবারে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে মহাকাশযান থেকে একটা নিউজ কনফারেন্স করা হয়েছিল। সেখানে ব্যারি উইলমোরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কি জানতেন যে এলন মাস্ক এই ধরনের কোনো রকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন? বলছে, কে কাকে কি প্রতিশ্রুতি দিয়েছে এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো নলেজ নেই, কে কি বলছে না বলছে আমরা কিচ্ছু জানি না। এইবারে নাসার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারাও কিন্তু অস্বীকার করছেন যে তারা এই ব্যাপারে কিচ্ছু জানেন না। তাহলে সত্যি কথাটা কে বলছেন? তো যাই হোক, তারপরে প্রেসিডেন্ট বদল হলো। প্রেসিডেন্ট বদল হওয়ার পরে ট্রাম্প ক্ষমতায় এসছেন। ক্ষমতায় এসেই তারপর ট্রাম্পের বক্তব্য হচ্ছে, ওই যে দুজন মহাকাশচারী এতদিন, এত বছর, মানে এত মাস হয়ে গেল তারা চক্কর কাটছে আকাশে, তাদেরকে ফেরত নিয়ে আসা যায় না। তো ট্রাম্পের আগে থেকে বলে রাখি যে ট্রাম্পের কিন্তু বোয়িং কোম্পানির সঙ্গে একটা বৈরিতা চলছে। ট্রাম্প চেয়েছিলেন একটা, এর আগের বারে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন বোয়িং কোম্পানির সঙ্গে তিনি নেগোসিয়েট করেছিলেন পার্সোনালি, যে দুটো এরকম প্রেসিডেন্সিয়াল জেট তৈরি করতে হবে, তার জন্য $4 বিলিয়ন, মানে $400 কোটি দিয়ে প্লেন তৈরি করতে হবে। এবং এখন যে এয়ারফোর্স 1 আছে, সেই এয়ারফোর্স 1-এর রং নাকি এদিক ওদিক করে দিতে হবে, মানে কি ব্লু, মানে বেবি ব্লু আছে সেটাকে পাওয়ার ব্লু করতে হবে, এই সমস্ত। এবং শোনা যায় যে এই ব্যাপারটা নাকি বোয়িং কোম্পানির কাছে খুব একটা লাভজনক বা মানে মেনে চলাটা কষ্ট হচ্ছিল, সেই জন্যে একদম সোজাসুজি বোয়িং কোম্পানি কিন্তু মহামান্য প্রেসিডেন্টের বিরাট ভাজন হয়েছে। ইন দি মিন টাইম এলন মাস্ক অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠেছেন এবং তাকে DOGE করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি।
এই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির ব্যাপারটা এমনই যে এর ক্ষমতা প্রায় সব ডিপার্টমেন্টের ওপরই এর রয়েছে। ন্যাচারালি যে এই যে প্লেন যে দেবার কথা সেটার জন্য বোয়িং কোম্পানির উপর চাপ সৃষ্টি করছে কিনা তারই যে রাইভাল সেই কোম্পানির মালিক ইন দ্য শেপ অফ আ গভর্নমেন্ট অথরিটি, যা হওয়ার তাই হচ্ছে। তো যাই হোক, ইন দি মিন টাইম একটা নেগোসিয়েশন বলা যায় না, আলোচনা হলো। আলোচনা করে যেহেতু স্বয়ং প্রেসিডেন্ট চাইছেন যে মহাকাশচারীদেরকে তাড়াতাড়ি ফেরত নিয়ে আসা হোক, অতএব নাসাও বললো হ্যাঁ। নাসার ডেট ঠিক করলো 26শে মার্চ। তাদেরকে এইখান থেকে ক্রু 10 যাবে, ক্রু 10 গেলে ক্রু 9 ফিরবে, এবং প্রত্যেকবার 4 জন করে যায়, কিন্তু এবারে যাবে 2 জন, কারণ স্টার লাইনারের যে ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়ামস আছে তারা বাকি দুটো সিটে করে আসবেন। আর ক্রু 9-এর 2 জন আছে, নিক হেগ এবং রাশিয়ার গুরবানভ। এরা দুজনে, এই 4 জনে মিলে আসবেন। তা এখন এলন মাস্ক চাইছিলেন যে গোটা কৃতিত্বটা যেন তার দেখানো হয়। তো উনি চাপ দিয়ে বললেন যে না, 26শে মার্চ নয়, আরও আগে 15 দিন আগেই এটা করা যেতে পারে। তার ফলে 13ই মার্চ ডেট ঠিক হয়েছে। সেই ডেট ঠিক হবার পরে আজকে সকালবেলা সেই সন্ধে 7:48 কেপ ক্যানাভারাল কেনেডি সেন্টারের যে সময় অনুযায়ী ওইখান থেকে কিন্তু এই মহাকাশযান উৎক্ষিপ্ত হওয়ার কথা ছিল। ফ্যালকন 9-এ করে যাবে 10 স্পেস ক্রু 10। কিন্তু যেতে গিয়ে এলন মাস্ক যে বলছিল যে আমি বলছি যে আমার স্পেস এক্স এত উন্নত, বোয়িংয়ের থেকে কত ভালো, তার নিজের যে স্পেস এক্স সেটাই এমন যান্ত্রিক ত্রুটি এমন হলো যে আজ পর্যন্ত এটা রেকর্ড, মহাকাশযান থেকে মহাকাশযাত্রীদেরকে নেমে তাদের বাড়িতে ফিরে যেতে হয়েছে। এখন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর এলন মাস্ক আর কিছু বলার জায়গায় নেই। তো খবরের কাগজে বলছে যে অন্তত 24 ঘন্টার আগে এর দ্বিতীয়বার এর অ্যাটেম্প নেবার সুযোগ নেই। কক্ষপথ থেকে শুরু করে নানা রকম আবহাওয়া বা অন্যান্য ব্যাপার ট্যাপার আছে, তো কাজে যখন এটা আমার প্রাইভেট গাড়ি নিয়ে যে যখন বললাম তখন বেরিয়ে গেলাম। এবং এখনো পর্যন্ত কোনো খবর নেই যে আগামীকাল এলন মাস্কের স্পেস এক্সে করে ক্রু 10 যাবে সুনিতা উইলিয়ামসদেরকে ফেরত আনতে। এখান থেকে 2 জনকে তারা থেকে যাবেন, ওখান থেকে সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোর এবং আরো 2 জন তারা ফেরত আসবেন। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটার কোনো কনফার্মেশন আসেনি আজকের মিশন ব্যর্থ হবার পরে। এলন মাস্ক পৃথিবীর সর্বত্র তো তিনি তো মনে করছেন যে তিনি গোটা পৃথিবীর ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তার যে স্পেস এক্স যে এমন একটা কলঙ্ক তৈরি করেছে সেটা তো আর বলার নয়। তার আগে মঙ্গল যান হিসেবে একটা ছিল, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে যতই গর্জাক, যদি ঠিক মতো ভাবে অনেস্টলি প্রচার বিমুখভাবে কাজ না করো, তাহলে ব্যর্থতা তোমার সঙ্গী হবে। এবং এখন তো চিন্তার ব্যাপার হয়ে গেল, এই সুনিতা উইলিয়ামসদের ফেরত 1 নম্বর হচ্ছে বোয়িং ভার্সাস স্পেসএক্স, বিডেন ভার্সাস ট্রাম্প। কত রকম জটিল পদ্ধতি প্রকরণ পেরিয়ে এটা যদি শুধুমাত্র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের হাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে তারা হয়তো কখন ফিরে আসতেন। ওই যে বললাম সেপ্টেম্বরে কেন আনা হয়নি,
সেপ্টেম্বরের শেষে। সেপ্টেম্বর পর্যন্ত কেন রেখে দেওয়া হলো? নাসা নাকি এমন একটা সংস্থা যে কোনো রকম যে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ তারা পছন্দ করে না। কিন্তু ওয়াশিংটন পোস্ট কি একদম বাজে কথা বলেছে? আমরা এখানে বসে আছি, আমরা এখান থেকে কতটুকু জানবো? আমেরিকান পত্র পত্রিকা থেকেই তো আমাদের খবর পাওয়ার কথা। তো যাই হোক, যে যা করছে করুক, যতদিন না এরা ফেরত আসছে, আজকে 1 বছর মানে 1 বছর না হলেও 9.5 মাস তো হয়ে গেল, মানুষকে যাতে গিনিপিগ হিসেবে ট্রিটেড না হতে হয় তার জন্য নাসার এবারে যত্নবান হওয়া উচিত। কল্পনা চাওলার রিপিটেশন তারা চাননি, খুব ভালো কথা, কিন্তু তার মানে এই নয় তাদেরকে এরকম বছরভর ওখানেই রেখে দিতে হবে। তাহলে তুমি কিসের নাসা? যাই হোক, যেটুকু যা বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও তথ্যগত ত্রুটি থেকে থাকে অতি অবশ্যই পয়েন্ট আউট করবেন। আর ভবিষ্যতে যদি এই ধরনের আরও কোনো খবরাখবর থাকে বা সুনিতা উইলিয়ামসরা যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন আরেকটা এপিসোড করার ইচ্ছে রইল, সবাইকে অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করার জন্য। নমস্কার।